প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় ব্যবস্থাপনা বিবিএ অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-26-13, কোর্সের নাম বিনিয়োগ ব্যবস্থাপনা। বিনিয়োগ ব্যবস্থাপনার আজ 7 নম্বর লেকচার। লেকচারের শিরোনাম বিনিয়োগ ব্যবস্থাপনার পঞ্চম অধ্যায় পোর্টফোলিও ব্যবস্থাপনা। পোর্টফোলিও ব্যবস্থাপনার আরেকটি অংশ বিনিয়োগের আয় এবং ঝুঁকি। আজ মূলত আমরা দুটি অংশে আলোচনা করব এবং এই পুরো ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। বিনিয়োগ ব্যবস্থাপনা এই কোর্স সহায়ক কিছু রেফারেন্স বুকের নাম আমি উল্লেখ করছি, সেই বইগুলো তোমরা পড়তে পারো। জেসি ভ্যান হর্ডের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি, ইহাব রিগহামের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস, আই এম পান্ডে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এম.ওয়াই খান অ্যান্ড পি.কে জৈন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট টেক্সট অ্যান্ড প্রবলেমস, জি ফোস্টার্স তার রচিত ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, কেবিনের পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এছাড়া তোমরা চাইলে বাংলা মিডিয়ার যে বইগুলো রয়েছে তোমরা সেই বইগুলো ফলো করতে পারো। পরিবার শাহ আলম শাহরিয়ার কর্তৃক রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, অধ্যক্ষ এম এ কালাম রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, খান জাহাঙ্গীর ঘোষাল কর্তৃক রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, এম শাহজাহান মিনা কর্তৃক রচিত আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসায় অর্থায়ন। এছাড়াও তোমাদের কোর্স সংশ্লিষ্ট যে শিক্ষক থাকবেন, যে বইটি রেফার করবে তুমি সেই বইটিও পড়তে পারবে। আমরা একটি চিত্রে ছবি দেখতে পাচ্ছি। ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সকল ডিম একটি বাস্কেটের মধ্যে রেখো না। যদি সবগুলো ডিম একটি বাস্কেটের মধ্যে একটি ঝুড়ির মধ্যে যদি রাখা হয় তাহলে কি হতে পারে? যদি এই বাস্কেটটি হাত থেকে পড়ে যায় তাহলে সমস্ত ডিম ভেঙে যাবে। অর্থাৎ সমস্ত ডিম যদি একটি ঝুড়ির মধ্যে রাখা হয় এবং সেই ঝুড়িটি যদি হাত থেকে পড়ে যায় অথবা দুর্ঘটনার শিকার হয় তাহলে কিন্তু সমস্ত ডিম ভেঙে যাবে। তার মানে হচ্ছে ডিমগুলো যদি আমি একটি ঝুড়ির মধ্যে না রেখে আলাদা আলাদা ঝুড়ির মধ্যে রাখতাম তাহলে আমার হাত থেকে যদি একটি ঝুড়ি পড়ে যেত, শুধু ওই ঝুড়িতে যে ডিমটি রাখা শুধু সেটি ফাটবে বা ভেঙে যাবে, কিন্তু অন্য ঝুড়িতে যে ডিমগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু ভাঙবে না। এটি হচ্ছে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের কথা। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। এছাড়া আমরা মার্কুইজ পোর্টফোলিও তত্ত্ব সেটা নিয়েও আলোচনা করব। মূলত পোর্টফোলিও ব্যবস্থাপনার জনক মার্কুইজ প্রদত্ত পোর্টফোলিও থিওরি সেটা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া বিনিয়োগ, আয় এবং ঝুঁকির বিভিন্ন গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমে জানা যাক বিনিয়োগ পোর্টফোলিও ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। যদি আমরা একটু চিত্রের দিকে তাকাই তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো 5টি বাস্কেট, সেই বাস্কেটের মধ্যে একটির মধ্যে রাখা হচ্ছে। তো এই জায়গায় আমি একটি বাস্কেটে না রেখে বিভিন্ন বিভিন্ন বাস্কেটে যদি আমি রাখি তাহলে সেটা হচ্ছে পোর্টফোলিও ব্যবস্থাপনার কথা। অর্থাৎ আমি প্রতিটি বাস্কেটের মধ্যে অল্প অল্প করে ডিম রাখলাম বা আমার বিনিয়োগটা রেখে দিলাম, এটাকে বলা হয় পোর্টফোলিও ব্যবস্থাপনা। শুধুমাত্র একটি সিকিউরিটিতে বিনিয়োগ করাকে একক বিনিয়োগ বলে, আর একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করাকে পোর্টফোলিও বিনিয়োগ বলে। একটা খাতে সমস্ত বিনিয়োগ যদি করি তাহলে সেটাকে বলা হবে একক বিনিয়োগ। আমার যত অর্থ আছে সেটি আমি একটি খাতে বিনিয়োগ করব, এটি হচ্ছে একক বিনিয়োগ। আর আমার এই যে অর্থ রয়েছে সেটি শুধু একটি খাতে বিনিয়োগ না করে আমি একাধিক খাতে, পোর্টফোলিও বিনিয়োগ বলতে বুঝায় 2 বা ততোধিক সিকিউরিটিজ বা সম্পদে বিনিয়োগ করা
বিনিয়োগকারীগণ একাধিক সম্পদে বিনিয়োগ করে পোর্টফোলিও গঠন করে। অর্থাৎ আমার যে সম্পদ রয়েছে সেই সম্পদ আমি একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে, এখানে মূলত খাত বলতে সিকিউরিটিজকে বোঝাচ্ছে বা সম্পদকে বোঝাচ্ছে। অর্থাৎ একটি সিকিউরিটিজে সমস্ত অর্থ বিনিয়োগ না করে সম্পদগুলোকে ভাগ করে 2 বা ততোধিক সিকিউরিটিজে বিনিয়োগ করাকে পোর্টফোলিও ব্যবস্থাপনা। আর এই পোর্টফোলিও তত্ত্বের যিনি জনক তার নাম হচ্ছে হ্যারি মার্কুইস। হ্যারি মার্কুইস 1950 সালে এই তথ্যের ধারণা দেন। সর্বপ্রথম 1952 সালে পোর্টফোলিও সিলেকশন এই প্রবন্ধে এই ধারণার উদ্ভব ঘটায়। মার্কুইস পোর্টফোলিও তত্ত্বে কি রয়েছে সেটা আমরা একটু জানি। প্রত্যেক বিনিয়োগকারী স্বল্প ঝুঁকিতে অধিক রিটার্ন পেতে চায়। এজন্য বিনিয়োগকারী কোন প্রকল্পে অথবা শেয়ার ও ঋণপত্রে বিনিয়োগের পূর্বে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর পেতে চায়। কোন ধরনের শেয়ার সিকিউরিটিজে বিনিয়োগ করবে? প্রত্যেক প্রকার শেয়ারে কত বিনিয়োগ করবে? এক না একাধিক শেয়ারে বিনিয়োগ করবে? কিভাবে ঝুঁকি হ্রাস করা যায়? এই সকল প্রশ্নের উত্তর পেতে বিনিয়োগকারীকে যে তথ্য সাহায্য করে তাকে পোর্টফোলিও তত্ত্ব। হ্যারি মার্কুইস তিনি সর্বপ্রথম 1959 সালে পোর্টফোলিও সিলেকশন ইফিসিয়েন্ট ডাইভার্সিফিকেশন অফ ইনভেস্টমেন্ট নাম প্রবন্ধে পোর্টফোলিও তথ্য উপস্থাপন করেন। বর্তমান সময়ে এই তথ্যটি বিনিয়োগ সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ টুল হিসেবে ব্যবহৃত হয়। পোর্টফোলিও বলতে পোর্টফোলিও বলতে সাধারণত একজন বিনিয়োগকারী যতগুলো সিকিউরিটিজে বিনিয়োগ করে তার তালিকাকে বোঝায়। একটি প্রকল্পে বা এক ধরনের শেয়ার সিকিউরিটিজে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বা শেয়ারে বিনিয়োগ সিদ্ধান্তই হচ্ছে পোর্টফোলিও তত্ত্বের মূল কথা, যেটা আমরা এর আগেই আলোচনা করেছিলাম। অর্থাৎ সমস্ত বিনিয়োগ একটি খাতে বা একটি সিকিউরিটিজে বিনিয়োগ না করে এক বা একাধিক প্রকল্পে বা এক বা একাধিক শেয়ারে বিনিয়োগ করার যে সিদ্ধান্ত সেটা হচ্ছে পোর্টফোলিও তত্ত্বের মূল কথা। অতএব পোর্টফোলিও তত্ত্ব হচ্ছে 2 এর অধিক শেয়ার সিকিউরিটিজে বিনিয়োগ, ন্যূনতম ঝুঁকির মধ্যে নির্দিষ্ট আয় অর্জন, ঝুঁকি সর্বনিম্ন ও মুনাফা সর্বোচ্চকরণ করা, নির্দিষ্ট আয়ের জন্য ঝুঁকি সর্বনিম্নকরণ করা। এটাই হচ্ছে আমাদের পোর্টফোলিও তত্ত্বের থিওরি, মূল কথা। অর্থাৎ বিনিয়োগকারী তার সমস্ত বিনিয়োগ একটি সিকিউরিটিজে না করে এক বা একাধিক প্রকল্পে অথবা এক বা একাধিক সিকিউরিটিজে অথবা এক বা একাধিক শেয়ারে বিনিয়োগ করার যে সিদ্ধান্ত সেটাই হচ্ছে পোর্টফোলিও। আমার মনে হয় শিক্ষার্থী তোমরা পোর্টফোলিও তত্ত্ব বলতে কি বোঝায় সেটি বুঝতে পেরেছো। এখন আমরা পোর্টফোলিও তত্ত্বের যেই গাণিতিক সমস্যা সেই গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তবে গাণিতিক সমস্যা আলোচনা করার পূর্বে এই অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে বা সূত্র রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট DRADR ইকুয়াল টু হচ্ছে RF মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, RI রিস্ক ইনডেক্স, KE কস্ট অফ ইকুইটি মাইনাস RF মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটি দুইভাবে থাকতে পারে, একটি হচ্ছে উইথ প্রবাবিলিটি আর একটি হলো উইদাউট প্রবাবিলিটি। যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন কি হবে? প্রত্যাশিত আয়ের সাথে সম্ভাবনার গুণফলের সমষ্টি হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন। তাহলে যে আয় থাকবে, রিটার্ন থাকবে, রিটার্নের সাথে সম্ভাবনার গুণফল সেটি হচ্ছে আমাদের প্রত্যাশিত রেট অফ রিটার্ন। রিটার্ন প্রথম বছরের R1, তারপর হচ্ছে প্রবাবিলিটি প্রথম বছরের P1, এভাবে মানে প্রথম বছরের R1 P1 প্লাস দ্বিতীয় বছরের R2 হচ্ছে P2, এরকম হতে পারে। এটি প্রথম মাস দ্বিতীয় মাস কিভাবে থাকতে পারে। এভাবে n বছর পর্যন্ত বা n সময় পর্যন্ত আমাদের
প্রবাবিলিটি আর হচ্ছে রিটার্ন গুণ করে যেতে হবে, এবং গুণ করে সবগুলো যদি যোগ করি যেটাই পাওয়া যাবে সেটাই হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এবার উইদাউট প্রবাবিলিটি, যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে সেক্ষেত্রে আই গুলোর যোগ করতে হবে, যোগকে মোট যতগুলো সংখ্যার আয় করা হচ্ছে সেটাকে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে আর আই মানে হচ্ছে রেট ইন পিরিয়ড, পিআই মানে হচ্ছে প্রবাবিলিটি, এন মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। এক্সপেক্টেড রিটার্ন আমরা এই অধ্যায়ে পেয়ে থাকবো বিভিন্ন ধরনের যে গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যার মধ্যে এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে বলবে। আবার আরেকটি জিনিস নির্ণয় করতে বলবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আবার দুটি কথা, একটি হচ্ছে প্রবাবিলিটি when given আর when probability is not given। যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন একরকম হবে, আর যখন প্রবাবিলিটি দেওয়া না থাকবে তো আরেক রকম করতে হবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে বোঝায় ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূল। ভেদাঙ্ক বলতে কি বোঝায়? প্রত্যাশিত আয় থেকে প্রত্যাশিত আয়ের বিয়োগফলের গুণফলের সাথে সম্ভাবনার গুণফলের সমষ্টি হচ্ছে এই ভেরিয়েন্স, আর ভেরিয়েন্সের ধনাত্মক বর্গমূলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে সেক্ষেত্রে পি থাকবে না, পি না থাকলে নাম্বার অফ প্রবাবিলিটি, নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করব। যদি এটা অ্যাসেটের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে একই কথা ভাগ করতে হবে, এবং n-1 হবে ফর অ্যাসেটের ক্ষেত্রে। তাহলে আমাদের এই জায়গায় দুটি বিষয়, একটি হচ্ছে প্রবাবিলিটি দেওয়া থাকলে প্রবাবিলিটি গুণ করবো, আর যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে তাহলে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করবো। আর অ্যাসেটের ক্ষেত্রে নাম্বার অফ অবজারভেশন থেকে -1 করতে হবে। ভেরিয়েন্স যেটা আমরা বললাম যে ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বর্গমূল। আবার স্ট্যান্ডার্ড ভেরিয়েন্সের বর্গমূল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বর্গ হচ্ছে ভেরিয়েন্স, আর ভেরিয়েন্সের বর্গমূল হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ এই দুটি কিন্তু ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্কিত। ভেরিয়েন্স বের করলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমি স্কোয়ার করি তাহলে ভেরিয়েন্স পেয়ে যাব। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, যেটাকে সিডি বলা হয়, এই প্রশ্নে আমাদের ঝুঁকি যে নির্ণয় করতে হয় কোন প্রকল্পে বা কোন খাতে বিনিয়োগ করা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেইটা নির্ণয় করার জন্য আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স নির্ণয় করতে হবে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এর যে সূত্র সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমি প্রত্যাশিত আয় দিয়ে ভাগ করি, যে ভাগফলটি পাওয়া যাবে সেটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এবার আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। Problem 1, determine the standard deviation of share return of X company from the information given below. নিচে যে ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে সেই ইনফরমেশন গুলো থেকে আমরা একটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। তাহলে যে টেবিলটি সেটি হচ্ছে ইয়ার আর হচ্ছে রিটার্ন। ইয়ার হচ্ছে 2001 থেকে 2004 সাল পর্যন্ত, আর 2000 সালের রিটার্ন হচ্ছে 16%, 2011 সাল হচ্ছে 19%, 2002 সালের হচ্ছে 18%, 2004 সালের হচ্ছে 23%। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে চাইলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি এক্সপেক্টেড রিটার্নটা নির্ণয় করতে হবে। এক্সপেক্টেড রিটার্ন সূত্র হচ্ছে যদি when probability is not given। এই প্রশ্নে আমাদের প্রবাবিলিটি দেওয়া ছিল না, কারণ এই জায়গায় শুধুমাত্র রিটার্ন দেওয়া রয়েছে, কোনো সম্ভাবনার কথা উল্লেখ নেই। যদি সম্ভাবনা না থাকে তাহলে আমাদের যেটি করতে হবে, প্রতিটি রিটার্নকে আমরা যোগ করব এবং যোগ করে নাম্বার অফ অবজারভেশন কয়টি বছরের, 5টি বছরের, সেই এক দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের প্রথম বছরের 16, 19, 18, 15 এবং 23 এই 5টি সংখ্যা যোগ করলে টোটাল পাওয়া যাবে হচ্ছে 91। 91 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, কারণ 5 হচ্ছে আমার টোটাল অবজারভেশন, 91 কে 5 দিয়ে ভাগ করলে যে ভাগফলটি পাওয়া যাবে সেটি হচ্ছে 18.2%। এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। এরপর আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের প্রবাবিলিটি দেওয়া ছিল না, সেই জন্য প্রবাবিলিটি দেওয়ার জন্য আমাদের প্রয়োগ করতে হবে, সেটি হচ্ছে রেট অফ রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন স্কোয়ার প্লাস আবার একই কথা রেট অফ রিটার্ন দ্বিতীয় বছরের এক্সপেক্টেড রিটার্ন স্কোয়ার প্লাস এখানে আমাদের এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে
আর বার, অর্থাৎ মিন এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু হচ্ছে মিন গাণিতিক গড়, এটা একই রকম বোঝায়। সুতরাং আমরা এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে রিটার্ন যেটা বের করলাম এভারেজ রিটার্ন, সেটা কিন্তু এই জায়গা থেকে মাইনাস করে আমরা বের করব। তাহলে প্রথম বছরের আয় থেকে আমাদের যেই এক্সপেক্টেড রিটার্ন বের হলো অথবা অ্যাভারেজ রিটার্ন বের হলো সেটা বিয়োগ করবো, বিয়োগ ফলের গুণফল প্লাস দ্বিতীয় বছরের আবার একইভাবে এভাবে আমাদের যতটি বছর থাকবে ততটি বছরের প্রতিটি বছর থেকে প্রত্যাশিত আয় অথবা আমাদের যে অ্যাভারেজ আয় সেটার বিয়োগ করব, বিয়োগ করে সেটাকে গুণ করে 5টি বছর, এই প্রশ্নে 5টি বছর রয়েছে, সেই 5টি বছরকে এইভাবে বিয়োগ করে বিয়োগ ফলের স্কোয়ার করতে হবে, তারপর সেগুলোর যোগ করতে হবে। যোগ করে যে যোগফল পাওয়া যাবে সেটাকে আবার পরবর্তীতে n-1, n এর মান হচ্ছে 5, 5 - 1, 5 থেকে 1 বাদ দিলে হবে 4। এই জায়গায় 16 থেকে 18 - 2 বিয়োগ করলে যে বিয়োগফলটি হবে সেটা হচ্ছে -2.2। এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে যেই রেজাল্টটি পাওয়া যাবে সেটা হচ্ছে 4.84। এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই বের করতে পারবে। আমি এখানে প্রতিটি বিয়োগফল করেছি এবং সেই বিয়োগফলের আবার গুণফল করে দেখিয়েছি। তো এই সবগুলো যদি আমি সংখ্যা যোগ করি, উপরের 5টি ইয়ার্ডের যে রিটার্ন, সেই রিটার্নগুলো যোগ করলে স্কোয়ার করার পর যোগ করলে যেই রেজাল্টটি পাওয়া যাবে সেটা হচ্ছে 38.8। এবার 38.8 কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে সেটা হচ্ছে 9.7। 9.7 কে রুট করতে হবে, কারণ এটা যেটা বের করলাম সেটাকে ভেরিয়েন্স বলে, আর ভেরিয়েন্সের ধনাত্মক বর্গমূলই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিমাণ হচ্ছে 3.11%। তাহলে এই প্রশ্নে যে রিকোয়ারমেন্ট ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমাদের কিন্তু অ্যাভারেজ রিটার্ন বের করতে হলো বা এক্সপেক্টেড রিটার্ন বের করতে হলো। প্রশ্নে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে আমাদের কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য এক্সপেক্টেড রিটার্নটা বের করতে হবে। আর যদি প্রশ্নে আলাদাভাবে বলা হয় যে রেট অফ রিটার্ন নির্ণয় করো এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো, সেক্ষেত্রে তো বের করতেই হবে। তো চাইলে এটা আমরা যদি মনে হয় যে এইভাবে পড়াটা অনেকটা কঠিন মনে হতে পারে, সেই জন্য এটা সলভ করেও করা যেতে পারে। অল্টারনেটিভ ওয়েতে একইভাবে এই যে আর আই এর মানগুলো লিখবো ইয়ার্ড 2000 থেকে 2004 সাল পর্যন্ত। তারপর হচ্ছে আর রেট অফ রিটার্ন, এটা প্রশ্ন দেওয়া ছিল, সেই মানগুলো আমরা এখানে লিখবো। আর আর বার বলতে বোঝাচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন, যেটা আমরা বের করলাম 18.2। এরপর হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার যেই 4th নাম্বার কলাম, সেটি হচ্ছে এই আর থেকে বারের বিয়োগফল করতে হবে। বিয়োগফল যেটি হবে সেটিকে আবার পরবর্তীতে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে এইভাবে প্রতিটি ইয়ার্ডের আমরা বিয়োগফল স্কোয়ার করবো, স্কোয়ার করে যোগ করবো। যোগ করলে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে 38.8। এটি হচ্ছে আর বিয়োগফল। হ্যাঁ, তারপরে আমরা কি করবো, সেটাকে n-1 দিয়ে ভাগ করবো এবং সেই ভাগফলকে আবার বর্গ করব। অর্থাৎ আমরা চাইলে সূত্র প্রয়োগ করে ওইভাবে করতে পারি, অথবা যদি চাই যে আমি টেবিল করে সলভ করে করব, সেভাবেও করা যেতে পারে। তবে পরীক্ষায় দুটি ভাবে যে করতে হবে এমন না, আমি দুটি ভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম যেন তোমাদের মাঝে কোনো ধরনের কনফিউশন না থাকে। পূর্ববর্তী প্রবলেমে যদি বুঝে থাকো তাহলে আশা করি এই মুভমেন্টটি তোমরা খুব সহজেই বাসায় করতে পারবে। Flowing are the information of two securities A and B. These securities are for last 4 years. 4 years এর রিটার্ন দেওয়া রয়েছে, এক্সপেক্টেড রিটার্ন A আর B। ইয়ার হচ্ছে 2002, 2003, 2004, 2005, 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত এক্সপেক্টেড রিটার্ন এখানে দেওয়া রয়েছে। বি এর এক্সপেক্টেড রিটার্নও দেওয়া রয়েছে। এখানে আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে মিড মানে হচ্ছে অ্যাভারেজ রিটার্ন বা এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন এই প্রশ্নে আমাদের দেওয়া রয়েছে 10%, যেটা আমাদের আগের প্রশ্নে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া ছিল না। আমরা কিন্তু এক্সপেক্টেড রিটার্নটা বের করে নিয়েছিলাম বা অ্যাভারেজ মিনটা বের করে নিয়েছিলাম। এই প্রশ্নে অ্যাভারেজ মিনটা প্রশ্নেই রয়েছে, সুতরাং আমাদের আর এই 4টি ইয়ার্ডের যোগ করে এবং 4 দিয়ে ভাগ করলেই 10ই হবে, সেটা এখানে বের করে দেওয়া আছে, সুতরাং এটা আমার করার প্রয়োজন নেই। হুইচ সিকিউরিটিজ ইজ মোর রিস্কি এন্ড ওয়াই? আমরা রিস্কি
নির্ণয় করতে চাইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেভাবে আমরা এর আগের প্রবলেমটিতে নির্ণয় করেছি, তোমরা চাইলে ঠিক একইভাবে করতে পারো, চাইলে আবার সলভ করে করতে পারো, যেভাবে তোমাদের সহজ মনে হয় সেভাবে তোমরা করতে পারবে। এরপর হচ্ছে কোনটা রিস্কি, যেটার আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে সেটা রিস্কি হবে। তারপর প্রবলেম 2, stock x and y have the following probability distribution of expected future return probability। এই প্রশ্নে আমাদের প্রবাবিলিটি দেওয়া রয়েছে, আগের প্রশ্নতে প্রবাবিলিটি দেওয়া ছিল না, সেক্ষেত্রে কিন্তু একরকম সূত্র প্রয়োগ করতে হবে, আর যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া রয়েছে 0.1, 0.2, 0.4, 0.2, 0.1 আর স্টক এক্স স্টক ওয়াই এভাবে দুটি স্টকের রিটার্ন এবং প্রবাবিলিটি দেওয়া রয়েছে। An investor seeks your opinion, একজন ইনভেস্টর বিনিয়োগকারী তোমার অপিনিয়ন চাচ্ছে, মতামত চাচ্ছে। As you to which stock you should invest, তার কোন স্টকে ইনভেস্ট করা উচিত, ইজ মানি ইন মানে কোন বিনিয়োগে তার টাকা বিনিয়োগ করা উচিত কোন স্টকে। হুইচ স্টক শুড ইউ রিকমেন্ড, তুমি কোন স্টককে রিকমেন্ড করবে। দ্যাট দ্য ইনভেস্টর উইল বাই, ইনভেস্টরকে কিনতে কোন স্টক কিনতে তুমি তাকে পরামর্শ দিবে। এক্সপ্লেন, সেটা ব্যাখ্যা করতে বলতে বলা হয়েছে। তো এই প্রশ্নে যে বিষয়টি সেটি হচ্ছে ইনভেস্টরকে আমি যদি সাজেস্ট করতে চাই কোনটি রিস্কি, সেটার জন্য আমাদের সিবি নির্ণয় করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, যেটাকে সিবি বলা হয়। সিবি বের করার পর তারপর আমরা রিকমেন্ড করব হুইচ স্টক ইজ প্রিফারেবল ফর ইনভেস্টর। এই সিবি নির্ণয় করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে, আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য প্রথমে আমাদের এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে হবে। আর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে রিটার্ন এবং সম্ভাবনার গুণফল, সেই গুণফলের সমষ্টি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। ফর স্টক এক্স, এক্স এর জন্য যদি আমি খেয়াল করি প্রতি বছরের রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ হচ্ছে। এখানে আমাদের প্রথম বছরের রিটার্ন ছিল -10, তার সাথে প্রবাবিলিটি দিয়ে গুণ হলো 0.1। দ্বিতীয় বছরের রিটার্ন হচ্ছে 2, তার সাথে প্রবাবিলিটি হচ্ছে 0.2। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা একটু প্রশ্নে যাই, সেটি হচ্ছে এই যে 10 -10 তার সাথে 0.1 গুণ হচ্ছে 2, 2 এর সাথে 0.2 গুণ হবে, 12 এর সাথে 0.4 গুণ হবে, 20 এর সাথে 0.2 গুণ হবে, 38 এর সাথে 0.1 গুণ হবে, এবং এই সবগুলো গুণ ফলের যোগফল যেটি হবে সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ এক্স। একইভাবে এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই, এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই আবার একই কথা। এই এক্সপেক্টেড রিটার্ন যেটা বের করতে হবে সেটি হচ্ছে রিটার্ন অফ ওয়াই ইন্টু প্রবাবিলিটি, অর্থাৎ 35 ইন্টু 0.1, তারপর 0 ইন্টু 0.2, 20 ইন্টু 0.4, 25 ইন্টু 0.2, 45 ইন্টু 0.1, সবগুলো রিটার্ন আর হচ্ছে প্রবাবিলিটির গুণফলের পরবর্তীতে যোগ করতে হবে। যোগ করে যেই ফলাফলটি আসবে সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই, সেটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে দুটি জিনিস পেলাম, একটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ এক্স স্টকের, আরেকটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই স্টক। আমাদের প্রথম যে কাজ সেটি সম্পূর্ণ করলাম, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করলাম। দ্বিতীয় যে স্টেপ সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। তো আমরা বলেছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য দুটি সূত্র রয়েছে, একটি হচ্ছে হোয়েন গিভেন প্রবাবিলিটি, আর একটি হচ্ছে হোয়েন প্রবাবিলিটি ইজ নট গিভেন। তবে এই প্রশ্নে আমাদের প্রবাবিলিটি রয়েছে, সেক্ষেত্রে রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বিয়োগ করে বিয়োগফলকে আবার প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হবে। প্রথম বছরটার সাথে আবার দ্বিতীয় বছর থেকে এভাবে যতটি বছর থাকবে ততটি বছরের গুণ করে আমরা যোগ করব। যোগ করে যেটি পাওয়া যাবে সেটিকে আবার রুট করতে হবে। তাহলে এই যে এক্সপেক্টেড রিটার্ন প্রথম বছরে সেটি হচ্ছে -10, আর প্রথম বছরের যে রিটার্ন সেটা হচ্ছে -10, আর এক্সপেক্টেড রিটার্ন সেটা হচ্ছে -12 ইন্টু স্কোয়ার ইন্টু 0.1, অর্থাৎ প্রবাবিলিটি ছিল 0.1। আবার দ্বিতীয়টির ক্ষেত্রে একই অবস্থা, রিটার্ন অফ স্টক এক্স দ্বিতীয় ইয়ারের সেটি হচ্ছে 2, আর এক্সপেক্টেড রিটার্ন এটা হচ্ছে 12, অর্থাৎ এই এক্সপেক্টেড রিটার্ন কিন্তু সবগুলোতেই 12 হবে।
তারপর স্কোয়ার হবে, এরপর হচ্ছে 0.2 হবে। একইভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বছরটা আমরা বের করবো। এবার এটা কি করি, -10 সাথে -12 যদি মাইনাস করা হয় তাহলে -24 হবে। -24 কে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে 0.1 দিয়ে গুণ করতে হবে। 0.1 গুণ করলে যে গুণফলটি হবে সেটা হচ্ছে 48.4। আবার একইভাবে এই দ্বিতীয়টি অর্থাৎ 2 থেকে -10 12 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে -10। -10 কে যদি স্কোয়ার করি তাহলে রেজাল্ট হবে 100 কে যদি 0.2 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 20। একইভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমটা আমরা বের করে এই 5টি ইয়ারের গুণ করবো, গুণ করে যে যোগ করবো, যোগ করে যে রেজাল্টটি পাওয়া যাবে সেটা হচ্ছে 148.8। এই 148.8 এটাকে আবার রুট করতে হবে, রুট করলে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে 12.2%। এটি হচ্ছে ফর স্টক এক্স। একইভাবে আমরা স্টক ওয়াইয়েরটা বের করব। স্টক ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, এক্সপেক্টেড রিটার্ন রিটার্ন মাইনাস হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, সেটা স্কোয়ার হবে, তার সাথে প্রবাবিলিটির গুণফল হবে। আর এক্সপেক্টেড রিটার্ন এইটার জন্য অর্থাৎ ওয়াইয়ের জন্য ছিল 14%, সুতরাং এই 14% মাইনাস করতে হবে। আর রিটার্ন অফ ফার্স্ট ইয়ার, প্রথম ইয়ারের জন্য যে রিটার্ন ছিল সেটা হচ্ছে 35, তাহলে 35 থেকে -14 এই দুটার বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে বিয়োগফলটি পাওয়া যাবে সেটাকে স্কোয়ার করতে হবে এবং স্কোয়ার করে 0.1 দিয়ে গুণ করতে হবে। একইভাবে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরের আমরা নির্ণয় করবো। নির্ণয় করার পর সেগুলোকে যোগ করবো, যোগ করে পরবর্তীতে সেটাকে আবার রুট করতে হবে। রুট করলে 20.35% আসে। এটা আমরা চাইলে যদি এভাবে বুঝতে সমস্যা হয় বা তোমাদের কাছে যদি জটিল মনে হয় তাহলে সলভ করেও করা যেতে পারে। সলভ করার জন্য প্রথম স্ট্রোক অফ এক্স এর জন্য যদি আমি খেয়াল করি তাহলে এই আর আই মানে হচ্ছে রেট অফ রিটার্ন, পিআই মানে হচ্ছে প্রবাবিলিটি। তারপর এই আর আই এবং পিআই এই দুটাকে গুণ করতে হবে। এই দুটাকে গুণ করে যে গুণফলটি পাওয়া যাবে তারপর সেটাকে যোগ করতে হবে, যোগ করে যেটি পাওয়া গেল সেটা হচ্ছে 12%। এই 12% হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন। অর্থাৎ এই টেবিল যদি আমি করি তাহলে টেবিলের এই প্রথম দিকে অর্থাৎ রিটার্ন আর হচ্ছে প্রবাবিলিটি গুণ করে ফলের সমষ্টি যেটি পাবো সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। তাহলে রিকোয়ারমেন্টের যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, সেটা আমরা বের করে ফেললাম। তারপর এই এক্সপেক্টেড রিটার্ন এই 5টি ইয়ারের জন্য লিখলাম। এরপর হচ্ছে আমাদের যেই পরবর্তী কলামের কথা সেটি হচ্ছে এই রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্নের বিয়োগ করতে হবে। এরপর এই বিয়োগ ফলটাকে আবার কি করতে হবে, স্কোয়ার করতে হবে। এরপর এই স্কোয়ারের সাথে প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 484 সাথে 0.1 দিয়ে গুণ করলে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে 48.4। আমরা যদি একটু খেয়াল করি, রিটার্ন হচ্ছে 10, প্রবাবিলিটি হচ্ছে 0.1, এই দুটার গুণফল হচ্ছে -1। এভাবে আমরা 5টি ইয়ারের গুণফল নির্ণয় করে তার যোগ করবো, যোগ করে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে 12%। 12% হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। এবার আমরা কি করব, রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিব। রিটার্ন কত, রিটার্ন হচ্ছে -10 আর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 12। তাহলে এই রিটার্ন থেকে বিয়োগফল এক্সপেক্টেড রিটার্নের -10 -12, এই দুটার বিয়োগফল হবে -22। -22 এর যদি স্কোয়ার করি তাহলে যেই মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে 484। এই 484 সাথে এবার 0.1 দিয়ে গুণ করতে হবে। প্রবাবিলিটি উপরে লেখা রয়েছে, টেবিল যেভাবে কাজ করতে উপরে নির্দেশ রয়েছে। এই দুটার গুণফল করলে গুণফল হবে 48.4। এই 48.4 এটি হচ্ছে প্রথম বছরের। একইভাবে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরের তা নির্ণয় করতে হবে। নির্ণয় করে এই সবগুলো যোগ করতে হবে। যোগফল যেটি হবে সেটা হচ্ছে 148.8। এবার এই 148.8 কে যদি রুট করি তাহলে যে মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে 12.2%। তাহলে এই টেবিল থেকে আমরা এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুটি মান বের করতে পারলাম। একইভাবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই বের করতে পারবো। পরবর্তী আরেকটি কলাম একইভাবে সলভ করতে হবে, সেই সলভে
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই নির্ণয় করতে হবে, স্টক ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করবো। একইভাবে আমরা আগে যেভাবে করলাম ঠিক একইভাবে এটা নির্ণয় করবো। তাহলে স্টক এক্স এবং স্টক ওয়াই এই দুটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করলাম। এবার আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সিবি নির্ণয় করতে হবে। সিবি নির্ণয় করে তারপর আমরা ডিসিশনে আসবো। আমরা জানি এই সিবি এক্স এক্স স্টকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন অফ এক্স, অর্থাৎ এক্স এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম সেই ডেভিয়েশনকে আমাদের ভাগ করতে হবে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে। তাহলে আমরা যে প্রশ্নটি খেয়াল করি, যে কাজটি একটু আগে পড়লাম সেটি হচ্ছে স্টক এক্স এর জন্য এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 12% আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স হচ্ছে 12.2%। তার মানে হচ্ছে আমাদের 12.2 কে ভাগ করতে হবে 12 দিয়ে। এবার এই 12.2 কে যদি 12 দিয়ে ভাগ করা হয় এবং সেটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে গুণ হবে 1.02%। একইভাবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স ফর স্টক ওয়াই এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্টক ওয়াই ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই, সেই দুটির মান আমরা এখানে লিখবো। এই আগের যে ছকটি ছিল সেই ছকের মধ্যে আমরা নির্ণয় করেছি, সেটা দেখে নেই। এক্সপেক্টেড রিটার্ন আর এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক ওয়াই এর ক্ষেত্রে 14% আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পার্সেন্ট? 20.35%। এবার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে ভাগ করছি, অর্থাৎ 20.35% ডিভাইডেড বাই 14 ইন্টু 100। 20.35 কে 14 দিয়ে ভাগ করে এবং সেটাকে 100 দিয়ে গুণ করলে গুণফল হবে 1.45%। একটি হচ্ছে 1.20% আর একটি হচ্ছে 1.45%। এবার আমরা রিকমেন্ড করব ইনভেস্টরকে কোন স্টকে তার ইনভেস্ট করা উচিত। দুটি সিবির মধ্যে যেটা সর্বনিম্ন লোয়ার সেটাকে আমরা সাজেস্ট করব। Here we see that CB is lower in case of stock X। এই দুটি স্টকের মধ্যে সিবি 1.02 আর এটা হচ্ছে 1.45। তাহলে বোঝা যাচ্ছে এই স্টক এক্স এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সটা হচ্ছে লোয়ার দেন স্টক ওয়াই। স্টক ওয়াই এর চেয়ে কোএফিসিয়েন্ট অফ স্টক এক্স ইজ লেস দেন, সুতরাং এটাতে তাকে ইনভেস্ট করা উচিত। সো দ্য ইনভেস্টর শুড ইনভেস্ট ইন স্টক এক্স, অর্থাৎ যার সিবি কম হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এর ভ্যালু যার কম পাবো, সেই স্টকের ইনভেস্টরকে রিকমেন্ড করতে হবে তার ইনভেস্ট করার জন্য। এইটাই ছিল প্রশ্নের সমাধান। একই রকম একটি সমাধান তোমাদের আরেকটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, সেটি তোমরা বাসায় করবে। Considering the following information, state of economy, boom, good, poor, worse, probability দেওয়া রয়েছে, রেট অফ রিটার্ন দেওয়া রয়েছে। আমাদের আগের প্রশ্নে রেট অফ রিটার্ন ইয়ার ভিত্তিক ছিল, এখন হচ্ছে এ এবং বি তে দেওয়া রয়েছে এবং ইয়ার ভিত্তিক না হয়ে ইকোনমিক যেই স্ট্যাট সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে করা হয়েছে। হুইচ স্টক ইজ মোর রিস্কি অ্যান্ড ওয়াই, কোন স্টক মোর রিস্কি অ্যান্ড ওয়াই, সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে সিবি নির্ণয় করতে হবে। আর সিবি নির্ণয় করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে এবং এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে হবে। তারপর সিবি নির্ণয় করবে। সিবি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন ইনটু 100। এরপর এই দুটির মধ্যে এ এবং বি এর মধ্যে যার সিবি কম হবে সেটা হবে লেস রিস্কি, আর যার বেশি হবে সেটা হবে মোর রিস্কি। তো এটা তোমরা বাসায় করবে। পূর্বের যেই প্রশ্নটি করালাম সেই প্রবলেমটা যদি ভালোভাবে বুঝতে পারো, আমি আশা করি এই প্রবলেমটি তোমরা বাসায় সমাধান করতে পারবে। একইভাবে আমাদের আরেকটি প্রশ্ন যদি বিভিন্নভাবে থাকতে পারে, যদি এভাবেও আসে তাহলে তোমরা
করতে পারবে স্টক এ স্টক বি। এই জায়গায় যেমন আমাদের প্রবাবিলিটি একই রকম ছিল, দুটো আলাদাভাবে দেওয়া, আর এখন হচ্ছে আমাদের দুটি প্রবাবিলিটি আলাদাভাবে দেওয়া দুটি স্টকের ক্ষেত্রে। রিটার্ন আলাদাভাবে দেওয়া, প্রবাবিলিটি আলাদাভাবে দেওয়া, রিটার্ন আলাদাভাবে দেওয়া, প্রবাবিলিটি আলাদাভাবে দেওয়া, স্টক এ স্টক বি। তো এরকম যদি প্রশ্ন আসে, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে যেগুলো নির্ণয় করতে হবে, দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ টু স্টক, এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে হবে। 2 নাম্বার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ টু স্টক, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোন স্টক সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে আগের যে প্রশ্নটি ছিল হুইচ স্টক ইজ মোর রিস্কি, এই মোর রিস্কি নির্ণয় করার জন্য আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হয় এবং এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে হয়। আর এই প্রশ্নে একইভাবে আলাদাভাবে করে দেওয়া রয়েছে, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, এবং দেন লাস্টে এসে হুইচ স্টক ইজ মোর রিস্কি সেটা ফাইন্ড আউট করে কমেন্টস করতে হবে। তো আগের প্রশ্নটা যদি তোমরা হোমওয়ার্ক করতে পারো তাহলে এই প্রশ্নটাও তোমরা বাসায় করতে পারবে। তো এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এবার আরেকটি খেয়াল করি, যদি এইভাবে থাকে, আমাদের আগের যে প্রবলেমটি দেখলাম, যে 3 নাম্বার যে প্রবলেমটি ছিল, সেই প্রবলেমটির সাথে এই প্রবলেমটির অনেকটাই মিল রয়েছে, প্রবাবিলিটি আর রেট অফ রিটার্ন দেওয়া রয়েছে এ এবং বি। যদি এটা এভাবে না হয়ে, যদি কলামটা এইভাবে হয়, যদি ভার্টিক্যাল ভাবে দেওয়া থাকে প্রবাবিলিটি উপরের দিকে, তারপর হচ্ছে সিকিউরিটি এক্স এবং ওয়াই এভাবে দেওয়া থাকলো, এভাবে দেওয়া থাকলেও কিন্তু আমরা কনফিউজ হব না, কারণ আগে এটা বুঝতে পারলে একই প্রবাবিলিটি আর হচ্ছে রেট অফ রিটার্ন দিয়ে গুণ করতে হবে, প্রবাবিলিটি রেট অফ গুণ করতে হবে, গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। তো এই প্রশ্নে আবার দেখো বিষয়টা, প্রশ্নগুলো কিন্তু একই কথাই, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটিজ। আগের প্রশ্নেও যেমন এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলা হয়েছে, এই প্রশ্নেও কিন্তু এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলা হয়েছে। 2 নাম্বার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটিজ, প্রশ্নটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ইচ সিকিউরিটি, আমাদের রিস্কি নির্ণয় করার জন্য সিভিটা নির্ণয় করতে হতো, তো এই প্রশ্নে কিন্তু সিভিটাও নির্ণয় করতে বলা হয়েছে। এবং সর্বশেষ হুইচ সিকিউরিটি ইজ বেটার অ্যান্ড ওয়াই, তার মানে হচ্ছে 4 নম্বর যে হোমওয়ার্ক এবং 3 নম্বর হোমওয়ার্ক এবং এই 2 নম্বর যে হোমওয়ার্ক, এই তিনটা কিন্তু একই কথা। অর্থাৎ এই যে 4 নম্বর যে হোমওয়ার্কটা আমরা দেখতে পাচ্ছি, সেই হোমওয়ার্কে কিন্তু সবকিছুই বলে দেওয়া আছে। যদি বলতো হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সিভি নির্ণয় করতে হতো। আর এই প্রশ্নে কিন্তু ভেঙে ভেঙে সবগুলো আলাদা আলাদা করে চাওয়া হয়েছে এবং সর্বশেষ চাওয়া হয়েছে হুইচ সিকিউরিটি ইজ বেটার দ্যান ওয়াই। যদি আমাদের এই 4 নাম্বার চাওয়া হতো তাহলে কিন্তু এই প্রশ্নের জন্য এই বাকি 3টি ক্যালকুলেট করতে হতো, আর এখন আমাদেরকে আলাদা আলাদা ভাবে বলে দেওয়া রয়েছে। এরপর আসি প্রবলেম 3-তে। At present, suppose the risk is 12% and the expected return on the market is 16%. The average return of 4 stocks, 4 stocks এর average return দেওয়া রয়েছে, invested together with their respected beta, এখানে বিটার মান দেওয়া রয়েছে, পোর্টফোলিও ABCD, average return প্রথমটার জন্য 18%, তারপর হচ্ছে 15%, 16%, 20%, বিটা 1.35, 0.85, 1.2, 1.75. On the basis of this information, which stocks are undervalued and which stocks are overvalued? এই সমস্যাটি সমাধান করতে চাইলে আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস রিটার্ন ফ্রম মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইনটু বিটা কোএফিসিয়েন্ট, অর্থাৎ বিটা দিয়ে গুণ করতে হবে, আর হচ্ছে রিটার্ন ফ্রম মার্কেট থেকে রিস্ক ফ্রি রিটার্নকে বিয়োগ করে যে বিয়োগফলটি হবে সেটা বিটা দিয়ে গুণ করবো, তারপর রিস্ক ফ্রির সাথে যোগ করবো। তো পোর্টফোলিও এর ক্ষেত্রে আমরা খেয়াল করি সূত্রটি যেটি সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন
ইকুয়াল টু হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস রিটার্ন ফ্রম মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইন্টু বিআই। তো এই এক্সপেক্টেড রিটার্ন ফর এ, আমাদের এর ক্ষেত্রে একটু খেয়াল করি, অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 18% আর বিটা হচ্ছে 1.35%, অর্থাৎ রেট অফ রিটার্ন হচ্ছে 18% আর রিটার্ন ফ্রম মার্কেট হচ্ছে 16%। তাহলে প্রশ্নে আমাদের দেওয়া রয়েছে এক্সপেক্টেড রিটার্ন বা রিটার্ন ফ্রম মার্কেট, সেটা হচ্ছে 16% আর রেট অফ রিটার্ন হচ্ছে 18%, বিটা 1.35%। এটা আমরা প্রয়োগ করব। এই আর এর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন তার পরিবর্তে 12% লিখবো, কারণ প্রশ্নে আমাদের রেট অফ রিটার্ন 12% দেওয়া রয়েছে, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 12%, এই জন্য আমরা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 12% লিখবো। তারপর হচ্ছে সরি, এখানে রিস্ক ফ্রি রেট হচ্ছে 12% আর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 16% আর বিটা হচ্ছে 1.35%। আর এই যে অ্যাভারেজ যে রিটার্নটা রয়েছে তার সাথে আমরা কম্পেয়ার করে রেজাল্টটা নির্ণয় করব। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 12%, তারপর হচ্ছে রিটার্ন ফ্রম মার্কেট 16% মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, সেটা হচ্ছে কত পার্সেন্ট প্রশ্ন ছিল, আমরা যাই। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 12%, তারপর হচ্ছে বিটা হচ্ছে 1.35। এবারে এই 16 থেকে যদি 12 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল হবে 4 কে যদি বিটা 1.35 দিয়ে গুণ করি তাহলে হবে 5.4। এবার এই 5.4 এর সাথে 12 যদি যোগ করি তাহলে যোগফল হবে 17.4। আর অ্যাভারেজ রিটার্ন যেটা প্রশ্ন দেওয়া ছিল 18% আর আমি এক্সপেক্টেড রিটার্ন যেটা বের করলাম সেটা হচ্ছে 17.4%। এবার এই 18 থেকে যদি 17.4 অ্যাকচুয়ালটা মাইনাস করি তাহলে বিয়োগফল হবে 0.6%। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে এই সবই ঠিক থাকবে, শুধুমাত্র বিটার মানটা চেঞ্জ হবে, কারণ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্রশ্নে দেওয়া রয়েছে 12% আসবে। তারপর এক্সপেক্টেড রিটার্ন ফ্রম মার্কেট RM 16%, শুধুমাত্র এবার কি হবে, বিটাটা চেঞ্জ হবে। তাহলে আমাদের এই স্টক পোর্টফোলিও বি এর ক্ষেত্রে শুধুমাত্র এই বিটাটা 0.85 এর পরিবর্তন হবে আর বাকি সবগুলো আগের মধ্যেই থাকবে। অর্থাৎ 16 থেকে 12 বিয়োগ করলে বিয়োগফল হবে 4, সেই 4 কে আবার 0.85 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে গুণফল হবে 3.4। এবার এই 12-র সাথে যদি 3.4 যোগ করি তাহলে যোগফল হবে 15.4%। আর অ্যাভারেজ রিটার্ন প্রশ্নে যে রিটার্নটা দেওয়া ছিল সেটা হচ্ছে অ্যাভারেজ রিটার্ন, এই যে 15%, আর আমি যেটা বের করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন। তাহলে এই অ্যাভারেজ রিটার্ন থেকে অ্যাকচুয়াল যে রিটার্ন সেটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বিয়োগফল হবে 0.40, অর্থাৎ 15 মাইনাস 15.40, এটা যদি বিয়োগ করি বিয়োগফল হয় 0.40%। একইভাবে আমাদের পোর্টফোলিও সি এর ক্ষেত্রেও তাই হবে, শুধুমাত্র আমাদের বিটাটা চেঞ্জ হবে। পোর্টফোলিও সি এর বিটা ছিল 1.2, এখন আমাদের এই 1.2 দিয়ে গুণ করব। 16 থেকে 12 মাইনাস করলে বিয়োগফল হবে 4 কে যদি 1.2 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 4.8। এবার এই 12 এর সাথে যদি 4.8 যোগ করি তাহলে যোগফল হবে 16.8। এই 16.8, এই 16 থেকে যেহেতু এটার অ্যাভারেজ রিটার্ন ছিল 16%, 16 থেকে অ্যাকচুয়ালটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 0.80% মাইনাস 0.80%। তারপর হচ্ছে আমাদের ডি এর ক্ষেত্রেও তাই, শুধুমাত্র আমাদের যে ভ্যালুটি চেঞ্জ হবে সেটা হচ্ছে বিটা হচ্ছে 1.75%, আর বাকি সব ঠিক থাকবে। এই 12 থেকে 16 থেকে 12 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 4, এই 4 এর সাথে 1.75 যদি আমি গুণ করি তাহলে গুণফল হবে 7। এবার এই 12 এর সাথে 7 যদি যোগ করি তাহলে যোগফল হবে 19। এবার আমরা কি করব, অ্যাভারেজ রিটার্ন থেকে এই প্রশ্নে ডি এর জন্য অ্যাভারেজ রিটার্ন ছিল 20%, এই 20% থেকে যদি 90% বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 1%। এবার আমাদের প্রশ্নে যেই চাওয়া হয়েছিল which stocks are undervalued and which stocks are overvalued, কোনটা আন্ডারভ্যালুড আর কোনটা ওভারভ্যালুড। তো আমরা যদি ডিফারেন্সটা খেয়াল করি, যেই ডিফারেন্স গুলো পজিটিভ সেটি হচ্ছে ওভারভ্যালুড আর যেই ডিফারেন্স গুলো নেগেটিভ সেটি হচ্ছে আন্ডারভ্যালুড। তাহলে স্টক
পোর্টফোলিও এর ক্ষেত্রে ডিফারেন্সটা 0.60, এটা পজিটিভ, তার মানে এটা হচ্ছে ওভার ভ্যালুড। পোর্টফোলিও বি এর ক্ষেত্রে -0.40, অর্থাৎ এটা নেগেটিভ মানে হচ্ছে এটা আন্ডার ভ্যালুড। পোর্টফোলিও সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট -0.80, মানে হচ্ছে নেগেটিভ হওয়ার ফলে এটা হবে আন্ডার ভ্যালুড। পোর্টফোলিও ডি এর হচ্ছে রেজাল্ট পজিটিভ, ডিফারেন্সটা, সুতরাং এটা হচ্ছে ওভার ভ্যালুড। তার মানে এ এবং সি এই দুটি হচ্ছে ওভার ভ্যালুড, আর বি আর সি হচ্ছে আন্ডার ভ্যালুড। এই ছিল এই প্রশ্নের রিকোয়ারমেন্ট এবং তার সলিউশন। আমরা এতক্ষণ পর্যন্ত পোর্টফোলিও আর যে গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যাগুলো আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা বাসায় যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে সেই হোমওয়ার্ক গুলো তোমরা করবে, আর করার জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আগে থেকে নেবে। এরপর আমরা যেই প্রবলেম গুলো দেখালাম এবং সমাধান করলাম সেইগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, আর সেগুলো বুঝতে পারলে পরবর্তীতে তোমরা খুব সহজেই হোমওয়ার্ক গুলো করতে পারবে। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।